আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অধ্যাপক গোলাম আজম ছিলেন একজন দার্শনিক রাজা। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশেষ একটি স্টাডি থেকে। ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমাদের ইতিহাস বিষয়ে সামান্য স্টাডি আমাদের আছে, স্টাডি করতে হয়। তো যারা এই ইতিহাস ছাড়াও যারা পলিটিক্যাল সায়েন্সের আছেন বা অন্যান্য ডিপার্টমেন্টের আছেন, যারা রাজনৈতিক বিষয়ে জানতে আগ্রহী, তারা হয়তো বিভিন্ন স্টাডি করেন, লেখাপড়া করেন। তারা যদি গভীরভাবে মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে অধ্যাপক গোলাম আজম ছিলেন একজন ফিলোসফার কিং। তো ফিলোসফার কিং, দার্শনিক রাজা কথাটা কোত্থেকে আসলো? আপনারা জানেন যে প্লেটো তার রিপাবলিকান বই হয়তো তার মধ্যে এখানে উল্লেখ করেছে দার্শনিক রাজার কথা। তো এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার প্রধান হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন, তিনি হবেন দার্শনিক রাজা। জ্ঞানে গুণে সমৃদ্ধ, প্রচুর লেখাপড়া থাকবে, দার্শনিক টাইপের ছেলে থাকবে, রাষ্ট্র সম্পর্কে অনেক জ্ঞান থাকবে, বিশ্ব ব্যবস্থার সম্পর্কে অনেক জ্ঞান থাকবে। তাহলে সেই ধরনের দার্শনিক টাইপের ব্যক্তি যদি রাষ্ট্রের বা সরকারের প্রধান হন, তাহলে তিনি হবেন একজন ভালো শাসক। তার দ্বারা রাষ্ট্রের অনেক কল্যাণ হবে, জনগণের অনেক উপকার হবে। সেটাই কোট তিনি বোঝাতে চেয়েছেন প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র। তার শিক্ষক সক্রেটিস থেকে তিনি অনেক কিছু শিখেছেন। এই যে দার্শনিক রাজার ব্যাপারটাও তিনি সেখান থেকে শিখেছেন। তো প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল সম্পর্কে আপনারা জানেন। আমরা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে বা হিস্টোরি ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই তিনজনের নাম পড়ে থাকেন। যদিও এই তিনজন ব্যক্তির অনেক ধারণা, কথা আছে যেগুলি অত্যন্ত নেতিবাচক এবং একটা মুসলিম সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা মারাত্মক ধরনের। এটা কল্পনাই করতে পারে না একটা মুসলিম সমাজে তারা যে ধরনের বা কিছু ধারণা নিয়ে এসেছেন। যেরকম বিয়ে ছাড়া সন্তান হবে, সন্তান জন্ম দিবে অবৈধভাবে, সেগুলো রাষ্ট্রের হবে, রাষ্ট্রের সম্পদ হবে। তো ভালো ভালো দামি দামি ব্যক্তিরা যেখানে জন্ম দিবেন সন্তানরা অবৈধভাবে, বিভিন্ন নারীদের পেটের সন্তান জন্ম নিবে, সেগুলো রাষ্ট্রের জন্য তারা কাজে লাগাবে। এগুলো কোট তারা তাদের মতো থেকে এসেছে ধারণা। এগুলো মারাত্মক নেতিবাচক কথাবার্তা। আমরা সাধারণভাবে তাদের কিছু তো ভালো দিক ছিল তাদের কথাবার্তার মধ্যে। এই তিনজন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারা খ্রিস্টপূর্ব হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে সম্ভবত তারা ছিলেন। তো সেই সময়ে তারা গ্রিক অঞ্চলের, ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের জন্ম হয়েছে। তাদের নিয়ে সারা পৃথিবীতে অনেক গবেষণা, স্টাডি আছে, তাদের ভাস্কর্যগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে। তো এখন এই যে আমি দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল থট, হিস্টোরি অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট একটা কোর্স রয়েছে হিস্টোরিতে। এইখানে যখন আমি স্টাডি করতে গেলাম, তখন দেখলাম একটা প্রশ্ন আসছে, ফিলোসফার কিং, দার্শনিক রাজা কারা, তাদের বৈশিষ্ট্য কি? তো এই বৈশিষ্ট্যগুলো আমি পেয়েছি অধ্যাপক গোলাম আজমের মধ্যে। যদিও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি, রাষ্ট্রপতি হননি, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তিনি হননি। আপনারা জানেন যে এখানে সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর ব্যবস্থা আছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছে চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী এই রাষ্ট্রের। এবং প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যখন ছিল, তখন আমরা
প্রেসিডেন্ট দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, হোসেন মোহাম্মদ এরশাদকে, যদিও তারা সামরিক কুয়ের মাধ্যমে এসেছেন। তো এই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুটোর কোনোটাই অধ্যাপক গোলাম আজম হননি, হতে পারেননি। কিন্তু তিনি একটি বড় রাজনৈতিক দলের চিফ ছিলেন, প্রধান ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন। তো তিনি যদি কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতেন, তাহলে তিনি সেই প্লেটোর ভাষায় তিনি হতেন সেই দার্শনিক রাজা। কারণ তিনি প্রচুর স্টাডি করতেন, প্রচুর লেখাপড়া করতেন, অনেক বই লিখেছেন, মহাগ্রন্থ কোরআন স্টাডি করতেন, সহিহ হাদিসগুলো তিনি স্টাডি করতেন, প্রচুর লিখতেন, প্রচুর বলতেন, হাজার হাজার তিনি বক্তৃতা করেছেন, বহু লেকচার দিয়েছেন। তিনি একটি ছাত্র সংগঠন গঠন করেছেন, বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির। সেটা এই জেনজিরা 24-এর বিপ্লবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই যে যারা জেনজি আছে ছাত্র শিবিরের, তারা এই 24শে জুলাই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসেছেন, যার মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেসি শুরু হয়েছে। শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা ভালো কি মন্দ করেছে সেটা অন্য আলোচনার বিষয়, বা গণতন্ত্র ডেমোক্রেসির ভালো মন্দের আলাদা ডিসকাস রয়েছে, সমালোচনা রয়েছে, আলাদা একাডেমিক আলোচনা রয়েছে ইসলামিস্টদের কাছে, যে ডেমোক্রেটিক পদ্ধতি কি ইসলামিস্টদের জন্য ঠিক কিনা একটি মুসলিম দেশের জন্য। তো এটা নিয়ে আছে আলোচনা, আলাদা আলোচনা রয়েছে একাডেমিক, সে বিষয়ে যাচ্ছি না। তো অধ্যাপক গোলাম আজম তিনি প্রধানমন্ত্রী হননি, রাষ্ট্রপতি হননি। তিনি যদি হতে পারতেন, তিনি কিন্তু সেইটাই হতেন প্লেটোর ভাষায় দার্শনিক রাজা। যদিও তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আমার পরিচিত একজন প্রফেসর তাকে নিয়ে প্রচুর সমালোচনা করেন। তিনি মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামীতে তিনি যে আমির হয়েছেন সেটা তিনি ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছেন। মাওলানা আব্দুর রহিম বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, তাকে তিনি ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে তিনি আমির হয়েছেন। তিনি মাদ্রাসার আলেমদেরকে জামাত ইসলামের বিভিন্ন বড় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার সার্কেলের যারা, তার ইজমের যারা, তাদেরকে বিভিন্ন পদে বসিয়েছেন। তো এবং তাকে নিয়ে আরো 71 কেন্দ্রিক সমালোচনা রয়েছে। যদিও পাকিস্তান ভারত নিয়ে তিনি যা বলেছেন, এখন বর্তমান সময়ে তরুণরা সেটা ভাবছে ইতিবাচকভাবে। মানুষ ভালো মন্দ নিয়ে 10 কোটির ঊর্ধ্বে মানুষ নয়। অধ্যাপক গোলাম আজমের হয়তো বা কোনো ভুল আছে মানুষ হিসেবে। তার ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি সাহেব, তাকে নিয়ে স্ট্যাটাস দেন আবেগঘন, অনেকে মনে করেন অতিরিক্ত হয়ে যায় সেগুলো। আমি বলবো যে অধ্যাপক গোলাম আজমের এবং তার পরিবারের যে ত্যাগ, সেটা কজনের আছে। 8-9 বছর গুম থাকার পরে আবার তার পিতা জেলখানার আন্ডারে মারা গিয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে অধ্যাপক গোলাম আজমকে। এবং তার পরিবারের যে ত্যাগ, সেটা কটা পরিবারে আছে। তো একটু তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ইতিবাচক বলে মনে করি। মহান আল্লাহ তাআলা অধ্যাপক গোলাম আজমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।